হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরপি এডুকেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএলএসটি পিটির জন্য যে জিকে টপিকসগুলো তোমরা কভার করবে সেটা কোন সিকোয়েন্সে করবে, কিভাবে করবে, কোনগুলো করবে। কারণ তোমরা এসএলএসটি পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের জন্য এক্সাম দিতে যাচ্ছ, কোনো ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস লেভেল নয়। তোমরা জানো পিটির সিলেবাস কিন্তু প্রায় একই, কিন্তু এক্সামটা কিন্তু আলাদা। এটা মাথায় রাখতে হবে। যতই পিটিকে এলিমিনারি আমরা টেস্ট বলে থাকি, এলিমিনেট টেস্ট যতই বলি না কেন, এসএসসি পিটির জন্য যে যে টপিকসগুলো কভার করতে হবে সেগুলো আলোচনা করব। এবং সেই 5-6টা সাবজেক্টের স্ট্র্যাটেজিকে ছাড়া, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যে সাবজেক্টগুলো আছে, কী সাবজেক্ট? হিস্ট্রি, জিও অর্থাৎ জিওগ্রাফি, পল সায়েন্স যেটাকে আমরা মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে পারি, আইসি বলতে পারি, আর কি ইকোনমিক্স এবং পুরো জিএস, জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্স। সেখানে তোমরা পুরো লাইফ সায়েন্সটা, পুরো ফিজিক্যাল সায়েন্সটা এবং সাথে উইথ ইভিএস। ঠিক আছে, এই টপিকগুলো। আর স্ট্যাটিক জিকে এবং সিএ ওরিয়েন্টেড জিকে, এইগুলো আগে আমরা আলাদা করবো। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু পেয়ে যাবে আর কিছু পেয়ে যাবে স্ট্যাটিক জিকে। কিন্তু স্ট্যাটিক জিকে তোমরা জানো কোথায় কি প্রথম স্থাপিত হয়েছিল ইত্যাদি। কিন্তু প্রথম সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে, যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন সান্তালি মিডিয়াম এসেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আগের সিলেবাস সম্পূর্ণ কভার করা হয় তাহলে তোমরা জানবে জিকে কিন্তু একটা মেন অ্যান্ড ভাইটাল পার্টে পরিণত হতে চলেছে। তাহলে আমরা দেখে নেব পরপর। প্রথম আমরা দেখে নেব ইন্ডিয়ান হিস্ট্রি বা হিস্ট্রিটাকে আমরা দেখে নেব। ঠিক আছে, তার কোন কোন চ্যাপ্টারগুলো কি কি সিকোয়েন্সে এগোবে, অর্থাৎ প্রথমে যুগ, সভ্যতা, তারপর এইভাবে আস্তে আস্তে করে তোমরা এগোবে। ঠিক আছে, কারণ সবসময় মনে রাখবে ডাব্লিউবিসিএসের জন্য অত ডিপলি কিন্তু তোমাদেরকে পড়তে হবে না, উপরে উপরে পড়বে, যতই কঠিন প্রশ্ন আসুক ঠিক পেয়ে যাবে। তাই আগে সিকোয়েন্সটাকে তোমরা নিজেদের মনের মতো করে সাজিয়ে নাও। তাহলে আমরা প্রথমে চলো দেখে নিই ইন্ডিয়ান হিস্ট্রি। লিখে দিচ্ছি, দেখো কোন টপিকগুলো কিভাবে এগোবে। প্রথমে আমরা দেখে নেব জিকে হিস্ট্রি। ক্লিয়ার? এবার দেখো কিভাবে সিকোয়েন্সটাকে তোমরা সাজাবে, কিভাবে তোমরা আস্তে আস্তে এগোবে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। যে যে টপিকগুলো না পড়লেই নয়, প্রথমে সেইগুলোই পড়বে এবং এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে, কারণ এর বাইরে খুব একটা আসে না। প্রথমে গুরুত্ব দেবে তোমরা বিভিন্ন যুগ ডিজাইনগুলোকে তোমরা গুরুত্ব দেবে। তোমরা জানো যুগ, প্রস্তর যুগ, বৈদিক যুগ, প্রস্তর যুগ ইত্যাদি যে যুগগুলো আছে সেই যুগগুলোকে গুরুত্ব দেবে। তারপর কি করবে? সভ্যতা, সিভিলাইজেশন, এইগুলোর উপরে হালকা হালকা করে একটা টাচ দিয়ে যাবে। দেখবে এখান থেকে খুব কঠিন কোশ্চেন কিন্তু তোমরা পাবে না, বিভিন্ন ক্ষেত্রেও দেখা গেছে। সভ্যতা যখন হয়ে গেল, প্রথম যুগটা পড়ে নিলে, একটা দিন কভার করে নিলে, তারপর সভ্যতাটা, সিভিলাইজেশনটা বিভিন্ন জানো, হ্যাঁ, ইন্দাস ভ্যালি, এরকম আরও অনেক আছে, সিন্ধু সভ্যতা আছে, বিভিন্ন হরপ্পা মহেঞ্জোদারো, বিভিন্ন যে সিন্ধু সভ্যতা, এরকম সিভিলাইজেশন। তারপর হয়ে গেলে তারপর কি করবে? ষোড়শ মহাজনপদ, এটা তোমরা জানো, ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, এবার দ্বাদশ মহাজনপদ, ষোড়শ মহাজনপদ আছে, ষোড়শ 16টা যে মহাজনপদ, সেই টপিকটাকে একটা দিন তোমরা কভার করে নেবে। দেখবে এইখানটা করে নিলে কিন্তু অনেকটা তোমরা হেল্প পাবে। তাহলে পরপর দেখো এই কয়েকটা মাত্র গুনে নেবে, যে এত বড় বইতে যেখানে তোমরা ডিফিকাল্টিস ফিল করো, সেখানে মাত্র 7 থেকে 8টা টপিক এইভাবে মনে জোর বাড়িয়ে নেবে। মাত্র 7 থেকে 8টা টপিক পড়লেই কিন্তু জিকে হিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা মনে জোর নিয়ে এগোবে। তারপর কি করবে? এগুলো তো হয়ে গেল, প্রায় প্রাচীন দিকটা অনেকটা দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা বংশের দিকে চলে যাব। বংশ অর্থাৎ মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, যে সাম্রাজ্যগুলো, সেই সাম্রাজ্যগুলো যেমন মৌর্য, কুষাণ ইত্যাদি। অর্থাৎ এগুলোকে আমরা কি বিভিন্ন আমল বা আমরা এগুলোকে সাম্রাজ্য বলে নিতে পারি, সাম্রাজ্য। তাহলে এইগুলো দেখো, যুগ সভ্যতা হয়ে গেল, এটা একটা অংশ চলে এলো। তারপর এই যে বিভিন্ন সাম্রাজ্য, মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল, সেন, যাই বলো না কেন, সেগুলি এর আন্ডারে চলে এসছে। ঠিক আছে, অর্থাৎ দেখো হয়ে গেল মাত্র এখানে 4টা আমরা মেন পয়েন্ট ধরে নিলাম। 4টে মেন পয়েন্ট, 1 2 3 4, এগুলোকে 4টে আমরা সাব পয়েন্ট বা মেন পয়েন্ট ধরে নিচ্ছি। ঠিক আছে, সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে, প্রত্যেকটি অ্যান্সার তোমরা পেয়ে যাবে আশা রাখছি। তারপর এগুলো হয়ে যাওয়ার পর কি করবে? এরপর
এগুলো তো হয়ে গেল মৌর্য কুষাণ সাম্রাজ্য, এরপর আস্তে আস্তে সুলতানি, সেই এর সুলতানি এরাগুলো ঘুরে আসছে, মুঘল, সুলতানি, ঠিক আছে। এরপর সেইগুলো দেখো কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কমপ্লিট করার পর তোমরা চলে যাবে সুলতানি, এটাও যুগ বলবো না, এটাও সেই সাম্রাজ্য আমল বলবো, আমল, সুলতানি আমল, মুঘল আমল, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন যে আমল, এটাও হচ্ছে তোমার সেই সুলতানি। জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বলছি, সুলতানি আছে এখানে, সুলতানি এরা, মুঘল, ঠিক আছে। এরপর এর সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো সুফি, এইখানটা তোমরা পেয়ে যেতে পারো সুফি ভক্তিবাদ, আর যেসব আন্দোলনগুলো আছে সুফি আন্দোলন বা সুফিবাদ, ভক্তিবাদ ইত্যাদি, এরপরেই কিন্তু তোমরা এগুলোকে পেয়ে যাবে। তারপর কি পাবে, অর্থাৎ তাহলে এখানে আমরা 5টা মেন পয়েন্ট পেয়ে গেলাম, যার ভিতরে ভিতরে অনেক সাব ইউনিট থাকবে, কারণ সিন্ধু একটা সভ্যতা নয়, সভ্যতার আন্ডারে সেটা, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। মানে 5 নম্বরে যদি আমরা আন্দোলনটাকেই ধরি, অর্থাৎ সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন, এটাকে জাস্ট ছোটো করে একটা 5 পয়েন্টে রেখে দিলাম। এবার 6 পয়েন্টে কী দেখবো, ইন্ডিয়ান হিস্ট্রি। তাহলে প্রায় দেখো শেষের দিকে কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ইন্ডিয়ান হিস্ট্রি মানে বিরাট বড় 600-700 পাতার বই, এইভাবে ভাবতে গেলে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারছি, তোমাদেরকে বোঝাতেও পারছি আশা করছি, কারণ এগুলো নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা অন্যান্যদের থেকে অভিজ্ঞতা নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখে নাও, তারপর ধরো অনেকটা কমপ্লিট হয়ে গেল, এরপর তাহলে কি করবে, তারপর এই যে আন্দোলন, সুফি আন্দোলন, এরপরে কিন্তু 57 চলে আসছে, অর্থাৎ কত, 1857, এই আমলটা চলে আসছে। এই আমলটা থেকে এবার তোমাদেরকে আবার শুরু করতে হবে। এই পর্যন্ত একটু খুব ভালো করে দেখে নিলে, হ্যাঁ, কয়েকটা দিন রেস্ট নেবে, তারপর আবার 1857 থেকে শুরু করবে। অর্থাৎ দেখো আজকে তোমরা 2022-এর এই ভিডিওটি দেখছো, 2022-এর এই টাইমে, জুনের 1 জুন, অর্থাৎ 1857-এর কথা আমরা এখন বলছি, অর্থাৎ অনেক কাছাকাছি চলে এসেছি, তাই না? আধুনিক বা স্বাধীনোত্তর কাছে আমরা অনেকটা এগিয়ে পৌঁছে গেছি। এরপর 1857 মানে তোমরা বুঝতেই পারছো, রিভল্ট। তাছাড়া কি আছে এখানে, বিভিন্ন সোশ্যাল অনেক কাজকর্ম আছে, যেটা 1857 থেকে আমরা এবার এগুলো শুরু করব। বিভিন্ন মুভমেন্ট 1857 থেকে যে সমস্ত মুভমেন্টগুলো আছে, আন্দোলন বা যে কোনো রকম মুভমেন্ট হতে পারে সেটা, সেই মুভমেন্টগুলোকে আমরা দেখব। এটা 6 নম্বরে, লাস্ট বলবো না, কাছাকাছি 7 নম্বরে চলে এসেছি। 7 নম্বরে তাহলে কি দেখব, এরপর চলে আসছে সেই আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা তোমরা জানো, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ একদম স্বাধীনতার কাছাকাছি চলে আসছি আমরা আস্তে আস্তে। এখানে 1857-এর পর গুরুত্বপূর্ণ এই যে এইগুলোই আছে, ঠিক আছে, এই বিভিন্ন মুভমেন্টগুলো। তাছাড়া তারপর আর খুব বেশি গুরুত্ব দেবে না, সোজা আইএনসিতে চলে যাবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমলটা। তারপর সেখানে হ্যাঁ, ওখানে বঙ্গভঙ্গের একটা ব্যাপার আছে, বেঙ্গল পার্টিশনের একটা বঙ্গভঙ্গের একটা ব্যাপার আছে, সেইটা আইএনসি, বঙ্গভঙ্গ ইত্যাদি বিষয়গুলো চলে আসছে কংগ্রেসের আমলে। অর্থাৎ 7টা পয়েন্ট আমি এখানে পেলাম, সাব ইউনিট। আমি বলেছি 10 পয়েন্টের মধ্যে দেখবে তোমরা 10টার মধ্যে চলে আসবে। এবার 8 নম্বর পয়েন্ট, এইভাবে তোমরা ভেবেছো কি না আগে জানাবে। অনেকে হয়তো পড়েছো ইউনিটগুলো, কিন্তু এত ছোট করে এইভাবে ইউনিট ওয়াইজ তোমরা পড়েছো কি না কমেন্টে নিশ্চয়ই জানাবে। তাহলে এগুলো হয়ে গেল, বেঙ্গল পার্টিশন হয়ে গেল। তাহলে তো আমরা চলে এসেছি 1857 পেরিয়ে আইএনসি আসা মানে একদম শেষের দিকে। এবার 8 নম্বর, 9 নম্বর আর 10 নম্বর, এর বেশি আমরা বাড়াবো না। 10টা করে প্রত্যেকটা সাবজেক্টকে এইভাবে ভাগ করবো, যেখান থেকেই প্রশ্ন আসবে শুধু সেই পয়েন্টগুলোকে, সেই ইউনিটগুলোকে দেখবে। একটা ইতিহাস বইতে প্রায় 15 থেকে 16টা চ্যাপ্টার আছে, যেটাকে আমরা 10টা পয়েন্টে ভাগ করছি। অর্থাৎ গুরুত্বপূর্ণ টাইমস অ্যান্ড যে টাইম স্পেন্ড ছিল, তার সাথে সাথে বিভিন্ন তথ্য সমৃদ্ধ, যে যেখান থেকে প্রশ্ন আসে, মোট কথা যেখান থেকে হোক দিতে পারে, কিন্তু এইগুলি মানে আলটিমেটলি দেয়। এরপর আইএনসি, বেঙ্গল পার্টিশন হয়ে গেল। তারপর স্বাধীনতার যুগ, অর্থাৎ ফ্রিডম ফাইটার বা ফ্রিডম ফাইট প্লাস ফাইটার, যাই বলি না কেন, এই মানে অর্থাৎ স্বাধীনতার জন্য যে যুদ্ধ, যে সময়কাল, সেই সময়টা আমরা পুরোটা দেখে নেব। তাহলে এখানে 8 নম্বরে পুরোটা পেয়ে যাচ্ছ তোমরা 8টা পয়েন্টের মধ্যে। এটা হয়ে যাওয়া মানেই তো তখন স্ট্রাগল ফর মুভমেন্ট যে টাইমটা, সেই টাইমটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর লাস্ট তাহলে কি দেখে নেব, লাস্ট আমরা এখানে দেখে নেব তাহলে 9 নম্বর। 10টা পয়েন্ট আমরা নিয়েছি ঠিকই, কিন্তু এর বেশি আর দেখবে বাড়ছে না, 8টার পর আর বাড়ছে না। আমরা হাতেই দুটো এক্সট্রা রেখেছিলাম যে 10টা পয়েন্ট বলবো, কিন্তু 8টা পয়েন্টের মধ্যেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে ফ্রিডম স্ট্রাগলটা ধরতে গেলে। এটা অনেকটা বড় লেন্থি, তাই এটা তোমরা এখানে ডিটেলস পড়বে, এমসিকিউ পড়বে, দেখবে চলে যাবে। এই 8টা পয়েন্ট করলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একবার তোমাদেরকে জিসটা বলে দিই। প্রথমে তোমরা 1 নম্বরে যুগ পড়বে, 2 নম্বরে কি পড়বে, 2 নম্বরে সভ্যতা,
তারপর বিভিন্ন যে ডিক্রেনগুলো আছে সেগুলো, তারপরে তো বলেই দিচ্ছি যে আস্তে আস্তে তোমাদেরকে বিভিন্ন বংশ, মৌর্য ইত্যাদি, হ্যাঁ, তারপর তোমাদের সুলতানি এরা, সুলতানির সময় ইত্যাদি আমলগুলো পড়বে। তারপর পার্টিশন নয়, পার্টিশনের আগেও আরও অনেক বিষয় আছে, হ্যাঁ, আইএনসি আছে, ইন্টারন্যাশনাল কংগ্রেস, তারপরে যে পার্টিশন আছে, তারপর স্বাধীনোত্তরের যুগের এই সমস্ত, অর্থাৎ এই 8টা পয়েন্ট যদি ভালো করে পড়তে পারো, 8টা চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার আছে, এখান থেকেই কিন্তু আমরা কমন পেয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক প্রশ্ন এখান থেকে আসে, এবং আগেরবারে সাঁওতালি মিডিয়ামে তো এসেছেই, প্রত্যেকটি পিটিতে এখান থেকে কোশ্চেন আসে। এই 8টা সাব পয়েন্ট তোমরা এইভাবে সাজিয়ে নেবে। শুধু ইতিহাস নয়, তোমরা ভাবছো যে ইতিহাসটা বললাম, এরপর আমরা বলবো ইন্ডিয়ান জিওগ্রাফি। এবার দেখো, জিকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে গেলে আমাদেরকে প্রথমেই রাখতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য পরীক্ষা দিচ্ছি, তাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ভূ প্রকৃতি, নদী, মৃত্তিকা, হ্যাঁ, আবহাওয়া, ক্লাইমেট, প্রত্যেকটা মানে ক্লাইমেট যাই বলো না কারণ ক্লাইম্যাক্সই রয়েছে অবশ্য, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে, হ্যাঁ, এক্সাম দিচ্ছ মানে ওয়েস্ট বেঙ্গলটাকে একদম গুলে খেতে হবে, এরকম চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, তার কারণ উপায় নেই, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আবার ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমরা বিভিন্ন আলোচনায় মত্ত থাকবো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটাকে আমরা এখানে প্রথম গুরুত্ব দেব, তারপরে গুরুত্ব দেব অন্যান্য ভারতের বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি, তারপর ভারতের ক্ষেত্রেও সেই বিষয়গুলো দেখব। ভারত বলতে শুধু সেন্ট্রিক একটা বিষয় নয়, ইন্ডিয়া সেন্ট্রিক বা দিল্লি সেন্ট্রিক একটা বিষয় নয়, এটা কিন্তু আলাদা স্টেটও আছে এর মধ্যে। এরও ভূপ্রকৃতি তোমরা এইভাবে পড়তে পারো, ভারতের ইতিহাসটাকে আলাদা আলাদা ভাগ করে নিতে পারো, ইন্ডিয়ান জিওগ্রাফিকে একটা ভাগ পড়বে মেন পার্ট ওয়েস্ট বেঙ্গল, আর 2 নম্বর পার্ট ভারত, 3 নম্বর স্টেটটা তোমরা হালকা প্রতিবেশী যে স্টেট আছে সেগুলো দেখে রাখতে পারলে খুবই ভালো। এবার দেখো, ভারতের মধ্যেই পড়ে যাচ্ছে যদিও, এবার এর ক্লাইমেটটা তোমাদেরকে পড়তে হবে, এর মাটি, এই যে যা যা এখানে যা যা পড়েছো, হ্যাঁ, ঠিক আছে, প্রথমে হয়তো ভূপ্রকৃতি বললে, তারপর ক্লাইমেট পড়লে, তারপর সয়েল পড়লে, তারপর বিভিন্ন আস্তে আস্তে সাব পয়েন্টগুলো এখানেই দেখো না, 1 2 3 এই 4 এইভাবে পয়েন্টগুলো তোমাদের বেড়ে যাচ্ছে, সব 10টার মধ্যে রাখার চেষ্টা করবে, সয়েল পড়লে এরকম করে পড়বে। তারপর বিভিন্ন যে কৃষিকার্য, ভারতের পশ্চিমবঙ্গের কৃষিকার্য যেমন প্রথম পড়ে নেবে, অর্থাৎ পশ্চিমবঙ্গটা টোটালটা যা করবে তারপর ভারতটা করবে। এখানেও তোমরা এগ্রিকালচারাল দেখতে পারো, কৃষিকাজ দেখতে পারো, শুধু কৃষিকাজ নয়, এখানে আরও অনেক বিষয় আছে, নদীমাতৃক আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, ইত্যাদি আছে, সব ভারতের আন্ডারে কিন্তু এগুলো পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপর আর কি আছে, হ্যাঁ, বিভিন্ন শিল্প বন্দর আছে, কিন্তু শিল্প বন্দর আছে, এরপরে কৃষিকাজ এইসব জানার পর তবেই কিন্তু শিল্প বন্দর স্ট্র্যাটেজির মতো পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ভারতের মধ্যে কোথায় কী বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। শিল্পটা যেহেতু কৃষিকাজের পরই আমরা শিল্প, আগে কৃষি তারপর শিল্প, এইভাবে আমরা আস্তে আস্তে এগোনোর দিকে যাব। এগুলো হয়ে গেল, টিনারেলস যা আছে, তারপর অনেকটা ইভিএস কেন্দ্রিক হয়ে যাবে, ঠিক আছে, অনেকটা ইভিএস কেন্দ্রিক। তারপর যখন হয়ে যাচ্ছে শেষ দিকে আমরা কি করব, জনগণনা, তোমরা জানো জনগণনা হয়, সেন্সাস হয়, সেই জনগণনার দিকে যাব, এটাও একটা কিন্তু পয়েন্ট, সেন্সাস, ঠিক আছে, এই সেন্সাসে কিন্তু আমরা চলে যাব। এটা হচ্ছে ক নম্বর পয়েন্ট। এখানে যদি এই যে দেখো, ভূগোলটাকে পয়েন্টে ভাগ করা যাবে না, প্রথমে একটা পয়েন্ট পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে ভারত, পশ্চিমবঙ্গের যা যা পড়বো ভারতের তাই তাই পড়বো, একদম ইজি ব্যাপার, ডাব্লিউবিসিএস এর কনসেপ্ট, এইভাবে তোমাদেরকে এগোতে হবে, ঠিক আছে। জনগণনা হয়ে গেল, জনগণনা হয়ে যাচ্ছে, তারপর সবটাই তোমরা পেয়ে যাচ্ছ, সেন্সাস হয়ে গেল, সেন্সাসটা 2011 থেকে কিন্তু বেশি আছে, এটাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা যখন হয়ে যাচ্ছে, আর তাহলে কি বাকি থাকছে, আর কিছুই বাকি থাকছে না। দেখো, ভূগোলটা ভাবছিলে কত বড়, হ্যাঁ, সৌরজগৎ ও পৃথিবী ইত্যাদি পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, গ্রহরূপে পৃথিবী, এগুলো চ্যাপ্টার, কিন্তু ইউনিটটাকে ভেবে নয় যে তার মধ্যে ক্লাইমেটের মধ্যে পড়ে যাচ্ছে সৌরজগৎ ও পৃথিবী, এইভাবে আমরা ধরে নিতে পারি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়লেও ভারতের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের জলবায়ু আবহাওয়া পরিবর্তন, ভারত তারপর হয়ে গেলে ভারতের সেইগুলোই পড়বো, একই সেম টু সেম, প্রথমে ওয়েস্ট বেঙ্গল কমপ্লিট করবে, তারপর ভারত, এইভাবেও চলতে পারে, বা ভারত করেও পশ্চিমবঙ্গ করতে পারো, নো প্রবলেম। এরপর আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে যাব। আইসির ক্ষেত্রে বা পলিটির ক্ষেত্রে আমরা কিন্তু ছোট ছোট পার্টে এগোবো, যেমন একবারে আমরা কিন্তু এখানে ডিপিএসপিতে চলে যাব না, ডিপিএসপি এগুলো তোমরা জানো, ডিরেক্ট পলিসি, এগুলোর পার্ট আছে, একবারে আমরা ডিপিএসপিতে চলে যাব না, প্রথমে আমরা জনসাধারণকে দেখব। দেখো, একবারে আমরা বাড়ি করি না, বাড়ির জন্য ভিত তৈরি করতে হয়, তাই আমাদেরকে প্রথমে সিটিজেনশিপ, এই যে বিষয়গুলো আছে, সিটিজেনশিপ, এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। তারপর আস্তে আস্তে এফডি, এফআর, এরকম প্রত্যেকটা আছে, এগুলো পার্ট তোমরা বই দেখলে বা পড়লে, পেড ব্যাচে পড়লেই তোমরা বুঝতে পারবে, আজ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিটিজেনশিপ, ডিপিএসপি ইত্যাদি বিষয়গুলো আছে, এগুলো পড়বো। প্রথমটা আমাদের বেশ ক্লিয়ার হয়ে যাবে, এটা যদি একটা পয়েন্ট হয়, এটা 2টো পয়েন্ট, এইভাবে আমরা ভাগ করে নেব। তারপর আস্তে আস্তে আমরা পরের দিকে যাব, পার্লামেন্টের দিকে ঝুঁকবো, ঠিক আছে। প্রথমে এই যে রুলস, ডিরেক্ট পলিসি যে রুলস, ঠিক আছে, স্টেট পলিসি রুলস, প্রথমে সিটিজেন দেখে নেবো, তারপর রুলসগুলো দেখে নেবো, তারপর আমরা পার্লামেন্ট,
পিটির দিকে যাব, পার্লামেন্টের দিকে যাব। সে পার্লামেন্টের বিভিন্ন বিষয়বস্তু আছে, সেখানে প্রেসিডেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। সেখানে গুরুত্বপূর্ণ পদ সম্পর্কে আমাদেরকে জানতে হতে পারে। হ্যাঁ, সেখানে ভাইস প্রেসিডেন্ট কে হয়, হ্যাঁ, প্রধানমন্ত্রী সম্পর্কে জানতে হবে ইত্যাদি অনেক কিছু বিষয় আছে। তারপরে কিসে চলে যাব, তারপরে আমরা এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা শেষ দিকে দেখো, এখানে কিন্তু খুব বেশি নেই, কিন্তু ছোট ছোট বিষয় অনেক আছে, ঠিক আছে। তারপরে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, বিভিন্ন রুলস আছে, রুলস ছাড়াও সুপ্রিম কোর্ট সম্পর্কে জানবো, বিভিন্ন দপ্তর সম্পর্কে, বিভিন্ন কমিটি সম্পর্কে এইগুলো জানতে হবে। এগুলো একটা পয়েন্ট হয়ে গেল। তাহলে এখানে 1 2 3 4 4 নম্বর পয়েন্ট। আর 5 নম্বর পয়েন্টে কি, একদম যেরকম বলা হচ্ছে দেখো, বইতে দেখবে অনেক আছে, কিন্তু সেগুলো বাছাই করে তোমাদের কি পড়তে হবে। পেট বাঁচিয়ে পড়লে তো যেটুকু প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া হবে। আজ থেকে ক্লাস শুরু, সেটা কোনো বিষয় নয়। এবার দেখো, তাহলে এগুলো যখন হয়ে যাচ্ছে আমাদের, তাহলে বাকি কি থাকছে? বাকি থাকছে এখানে বলে দিতে পারতাম, এই যে সুপ্রিম কোর্ট ইত্যাদি দপ্তরগুলো, হ্যাঁ, বিভিন্ন যে স্বশাসিত বা স্বতন্ত্র বিষয়, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বলে এটা আলাদা করে দিতে পারতাম একসাথে, কিন্তু করেছি না। আলাদা 5 নম্বর একটা রাখছি, যেটা হচ্ছে রাজ্য বিষয়ে আগে আমরা জানবো এখানে কিছুটা, কিন্তু রাজ্যের সঙ্গে কার কী সুসম্পর্ক বা অন্যান্য জায়গার সঙ্গে কী সম্পর্ক, বিভিন্ন কমিটির, বিভিন্ন কেন্দ্রের দপ্তরের ইত্যাদি, এই যে বিষয়গুলো আছে ইন্ডিয়ান পলিটিতে, সেগুলো আমরা দেখব। কারণ রাজ্যের সঙ্গে সুসম্পর্কিত, এখান থেকে কিন্তু এসএলএসটিতে কোশ্চেন দিতে পারে। রাজ্যের সঙ্গে একটা বিষয় তোমরা জানো, রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সম্পর্ক বা বিভিন্ন দপ্তরের যে সম্পর্ক, স্টেটের সঙ্গে সেন্ট্রালের যে একটা কানেকশন, সেই কানেকশনটা দেখে নেব। আর 6 নম্বরে কি দেখব, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বিভিন্ন টেবিল দেখব, বিভিন্ন পিরিয়ডের টেবিল, যে কোন পর্যায়ে কী হয়েছিল ইত্যাদি আমরা দেখতে পারি। সে না দেখলেও বিভিন্ন সেন্ট্রাল, স্টেট ইত্যাদি সম্পর্কে এখানে আমরা আলোচনা করতে পারি। অবশ্য এর মধ্যেই রিলেশন 5 নম্বরের মধ্যে যেটা তোমরা পেয়ে যাচ্ছ, বিভিন্ন সম্পর্ক, স্টেট, এসসি, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, ঠিক আছে। তোমার লোকাল যে স্টেট গভর্নমেন্ট আছে সেগুলোর সঙ্গে, সেগুলো সম্পর্কে জানবো। তারপর বিভিন্ন, তোমরা জানো পলিটি হলে যা হয় আর কি, ঠিক আছে, এটা রাজনৈতিক বিষয়। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, পলিটির থেকেও আমরা গুরুত্ব দেবো। অনেকে বলে পলিটি ঠিক আছে, কিন্তু সংবিধান, এটা আমরা গুরুত্ব দেবো, সংবিধানকে গুলে খাওয়া, এরকম একটা বিষয়। এগুলো হয়ে যাওয়ার পর আমরা কোন দিকে যাব, প্রায় শেষের দিকে আমরা তাহলে চলে আসছি। আর থাকার মধ্যে আর তাহলে কী থাকছে, এখানে থাকার মধ্যে বিশেষ কিন্তু কিছু থাকছে না। অর্থাৎ তোমাদের জানতে হবে, যেহেতু আমি বারবার বলছি এসএলএসটি পিটির জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে সিটিজেনশিপ জানলাম, ডিপিএসপি রুলসগুলো আছে, পলিসিগুলো, কর্তব্য, নীতি ইত্যাদি আছে। তারপর পার্লামেন্ট সম্পর্কে কিছু জানলাম, তারপর সুপ্রিম কোর্ট সম্পর্কে, বিভিন্ন দপ্তর সম্পর্কে, স্বশাসিত এবং স্বতন্ত্র দপ্তর জানলাম, হ্যাঁ, প্রতিষ্ঠান জানলাম। তারপর নিজের রাজ্য সম্পর্কে, লোকাল রাজ্য সম্পর্কে জানলাম, এবং রাজ্যের সঙ্গে যে সম্পর্ক সেটা জানলাম। তাহলে এখানের মধ্যে আর কিছু থাকছে না, ঠিক আছে। এখানের মধ্যে আনুষঙ্গিক যে বিষয়, সেগুলোকে 6 নম্বর পয়েন্টে রাখতে পারো। তাহলে দেখো, কমতে 5 নম্বর পয়েন্টে চলে এসেছে। 5টা সাব ইউনিট আমরা করে নিতে পারি এখানে, 5টা ইউনিট করতে পারি, তার মধ্যে অনেক সাব ইউনিট। এর আগেরটা ভূগোলে দেখলে 8টা, 6টা বা 7টা, তার আগে দেখলে 8টা ইতিহাসে চলে এসেছে, ঠিক আছে। পিরিয়ডিক টেবিল, সাবজেক্টিভ জিকে, তা সত্ত্বেও এত কম হয়ে যাচ্ছে। এরপর আমরা ইকোনমির দিকে যাব, দেখে নাও, সব কিন্তু ছোট ছোট আকারে এইভাবেই কোশ্চেন আসবে, সেইগুলোকেই বলে দেওয়া হচ্ছে। এবং অযথা তোমরা নিজেকে ভারাক্রান্ত করবে না। আমাদের পেড ব্যাচে যেগুলো এসএলএসটিপিটিতে আসতে পারে, ঠিক সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরে আমাদেরকে কিন্তু ডিটেলস একদম ম্যাপ চার্ট, মানে চার্ট পয়েন্টিং যাই বলো না কেন, সমস্ত হাতে, মানে মোট কথা হচ্ছে হাতে ধরে আমাদের পেড ব্যাচেগুলো করানো হবে। তোমরা যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ, এইভাবেই নেবে, কোনো অসুবিধা হবে না যদি পড়তে পারো। আর পেড ব্যাচে তো আস্তে আস্তে হবেই, আরও অ্যাডমিশন হয়তো হবে, বা নতুন ব্যাচ চাইলেও তোমরা বলতে পারো, নতুন ব্যাচ করে দেওয়া হবে। আজকের পর তো ধরো শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। এবার ইন্ডিয়ান ইকোনমি, এই ইকোনমি থেকে কিন্তু, যেহেতু এটা একটা খুব খটোমটো তোমাদের কাছে লাগতে পারে, যাদের ইকোনমিক ছিল, ইকোনমিক্স কোনো বিষয় নাই, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে এরকম আশা করা যায় না, ঠিক আছে। মোটামুটি সচরাচর খুব বেশি প্রশ্ন আসে না, খুব কম কোশ্চেন আসে। তাহলে প্রথমেই আমাদেরকে, যেহেতু কম কোশ্চেন আসে, কোশ্চেনটা একটু অন্য টাইপের হয় এবং অন্য লেভেলের মনে হয়, তাহলে কি করতে হবে, বেসিক রুলসগুলো জানতে হবে, বেসিক কনসেপ্টটা আমাদেরকে ধারণা করতে হবে। আগে বেসিক কনসেপ্টগুলো জেনে নেবে, ঠিক আছে। অর্থাৎ জাতীয়করণ, জাতীয়তাবাদী ইত্যাদি বিষয়গুলো যে ধারণা, ইন্ডিয়ান ইকোনমি জিনিসটা কি, এই বিষয়ে বেসিকগুলো ধারণা করতে হবে। তারপর ট্যাক্সের দিকে যাবে। হ্যাঁ, দেখো, ইকোনমি মানেই ট্যাক্সেশন, একটা ট্যাক্স, বিভিন্ন রকমের জিএসটি ট্যাক্স আছে, বিভিন্ন ট্যাক্স আছে। এখানে তোমরা আরবিআই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এটা হচ্ছে সাব পয়েন্ট ধরে নিতে পারো, ঠিক আছে। মেন পয়েন্ট হচ্ছে ট্যাক্সেশন, আরবিআই ইত্যাদি। প্রথমটা হচ্ছে বেসিক কনসেপ্ট, খুব ছোট করে ভাঙবে, এখান থেকে বেশি কোশ্চেন আসে না। আর 3 নম্বরে কি, 3 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি, এরপর কী রাখা যায়, এদের কারোর কি কোনো ধারণা আছে, তোমরা কমেন্টে জানাতে পারো, কোনো নো প্রবলেম। প্রত্যেকের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। দেখো, ট্যাক্স হয়ে গেল,
ট্যাক্স কিসের উপর পড়বে সেটা কিসে ঠিক করবে, গল্পচ্ছলে আলোচনা করো, দেখো মনে পড়ে যাবে। ট্যাক্স কোথায় ঠিক হয়? সংসদে নিশ্চয়ই কোনো একটা বিল পাস করলে তবেই সেই নতুন একটা ট্যাক্স হতে পারে। তো বিলটা কোথায় হয়? পার্লামেন্ট। পার্লামেন্ট মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি, সেটা তো আমরা পড়েছি। ওখানে পড়লেই তখন জানতে পারবে। তারপর ইকোনমি, আগে কনস্টিটিউশন কমপ্লিট করবে তারপর ইকোনমি ধরবে। অনেকে এটা আগে পরে করে নেয়, সেটা আলাদা কথা, করতেই পারো। তাহলে পার্লামেন্ট সম্পর্কে আমাদের জানতে হবে এখানে। এবং এই যে বিল পাস, এই যে ট্যাক্স যে দেবে তার জন্য একটা বিলের দরকার হয়, অর্থাৎ বিল সম্পর্কেও তোমাদের একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে, বিভিন্ন যে বিল পাস হয় সেই বিলগুলোকে, এগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বিল কোথায় পাস হয়? বাজেট অধিবেশনে। অর্থাৎ বিভিন্ন বাজেট তোমাদেরকে, দেখো প্রত্যেকটা সিকোয়েন্স, আমি বলেছি না সিকোয়েন্স, বেসিক কনসেপ্ট, তারপর বিভিন্ন ট্যাক্স হতে পারে। ট্যাক্সের কোথায় দরকার হয়? হ্যাঁ, বিভিন্ন পার্লামেন্টারি সিস্টেমে দরকার হয়, বিভিন্ন বাজেটে দরকার হয়, অর্থাৎ ট্যাক্সেশন, বাজেট ইত্যাদি সব কিছু তোমাদেরকে জানতে হবে বিভিন্ন। ঠিক আছে, হ্যাঁ, এখানে 4-5 বছরের তোমরা বাজেটটাও দেখে নিতে পারো কী ছিল। এত কঠিন কোশ্চেন যেহেতু এসএসসিপিটিতে আসবে না, রিসেন্ট যে বাজেট সেটার উপরে একটু তোমরা জোর দিতে পারো। ঠিক আছে, তারপর কি দেখতে পারো এখানে, কারণ এখানে দেখো এটা হচ্ছে তাহলে 3 নম্বর পয়েন্ট, এটা ট্যাক্সেশন আরবিআই 2 নম্বর পয়েন্ট হয়। আমি তাও ধরে নিচ্ছি যে বিভিন্ন বাজেট ইত্যাদি ধরে নেবে বলে 3টে পয়েন্ট করে নিতে পারো তোমরা এখানে। ক্লিয়ার? এরপর তাহলে 4 নম্বর পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, তর্কের খাতিরে 3 নম্বর হয়ে গেল। এবার আমরা 4 নম্বরের দিকে যাব। তাহলে 4 নম্বর পয়েন্টে কী থাকতে পারে ইন্ডিয়ান ইকোনমিতে? কারণ এখান থেকে তো বেশি কোশ্চেন আসে না, শুধু এত টাইপ নষ্ট করে আমার মনে হয় না খুব একটা বেশি বিশেষ গুরুত্ব হবে এখান থেকে, যেহেতু বেশি কোশ্চেন আসে না। 4 নম্বর পয়েন্টটাকে এটাকেই টোটাল রিভিশন দেবে। অনেক কিছু আছে, বেসিক কনসেপ্টে অনেক কিছু শিখবে। তারপর ট্যাক্সেশন, ন্যাশনাল জাতীয়করণ এরকম একটা বিষয়। তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই সম্পর্কে অনেক কিছু জানবে, বিভিন্ন ট্যাক্স জানবে। তারপর বিল, বিভিন্ন বাজেট অধিবেশন, 4-5 বছরের বাজেট। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখবে এখানের মধ্যে, আশা করি ইন্ডিয়ান ইকোনমি থেকে কমন পেয়ে যাবে। বিষয়টা খুব খটোমটো, কোশ্চেন সহজ আছে, বিষয়টা অনেকের খটোমটো লাগে, মানে ঠিকঠাক মানে জুতের লাগে না। কারণ কি, ইকোনমি সাবজেক্টটা অনেকের থাকে না, সেই কারণে বেসিক কনসেপ্ট, তারপর বিভিন্ন দপ্তরের কাজ, বিভিন্ন ট্যাক্স, জিএসটি এসব আছে, আরবিআই সম্পর্কে ধারণা, বিভিন্ন পার্লামেন্টারি কমিটি, বাজেট ইত্যাদি। তারপর বাজেটের সাথে সাথে বিল, বিভিন্ন 4-5 বছরের বাজেট অধিবেশন ইত্যাদি। ব্যাস এইটুকু করলে ইন্ডিয়ান ইকোনমি থেকে হয়ে যাবে 4-5টা পয়েন্ট যদি তোমরা বের করতে পারো। তাহলে আর কি পড়ে রইলো? আর ইভিএস পড়ে রইলো। যদিও ইভিএস বা বায়োলজি বা লাইফ সায়েন্স এগুলোকে আমরা জেনারেল সায়েন্সে একটাই ধরে নিতে পারি। তারপর বিভিন্ন এর পার্ট আছে, ইভিএস এর পার্ট, হ্যাঁ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদির পার্ট। প্রথমটা যদি আমরা এলএস ধরে নিই, অর্থাৎ লাইফ সায়েন্স, দেখো লাইফ সায়েন্সের প্রথমেই বিভিন্ন যেটা আছে সেল, কোষ বিভাজন, কোষের সংজ্ঞা, কোষ সম্পর্কে মানে যাবতীয় একটা কোষটা ধরে নিলে বিভিন্ন ডিভিশন তোমরা এখানে করে নিতে পারবে, বেসিক কনসেপ্টটা তোমরা করে নিতে পারবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে। আর ফিজিক্যাল সায়েন্স যদি আমরা বলি, এর হচ্ছে সেই ভর, বেগ, ইউনিট, তাপমাত্রা ইত্যাদি, মানে ইউনিটগুলো প্রথমে আসছে। তারপর বিভিন্ন আছে, এরও সেই একই মেজারমেন্ট আছে, বিভিন্ন পরিমাপ, এই মানে বেসিক পয়েন্টগুলো যেগুলো পড়েছো ক্লাস 9 to 10। ওই জন্যই বুক লিস্টের সময় বলে দিয়েছিলাম 9 to 10 ভেরি ডিফিকাল্ট। আর যাদের ইকোনমি কনস্টিটিউশন এগুলো আছে 11-12 বই, একদম এর কোনো বিকল্প নেই। তারপর তোমরা পড়তেই পারো বিভিন্ন বই, বুক লিস্টের ভিডিও দেখে নেবে। কোনো সমস্যা থাকলে কমেন্টও তোমরা করতে পারো, পেয়ে যাবে কোথায় বলে দেবো। এরপর তাহলে এইগুলো যখন হয়ে যাচ্ছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের প্রথম পার্টটা, বেসিক কনসেপ্টটা অনেকটা হয়ে গেল। ইভিএসেরও তাই, পরিবেশ, ইভিএসের কি পরিবেশ সংক্রান্ত বিদ্যা, বাস্তুতন্ত্র, এদিক সেদিক যা আছে, মানে ইভিএসটা তোমরা প্রত্যেকেই জানো। কারণ জেনারেল সায়েন্স কোশ্চেনটা কিন্তু কোনো ভালো করে মাথায় রাখবি, নট ইভিএস, নট এলএস, নট পিএস, এটা হচ্ছে জিএস, জেনারেল সায়েন্স আর জেনারেল স্টাডিজ। এর আন্ডারে এখান থেকে দুটো করে কোশ্চেন তোমরা পাবে। বিশেষত লাইফ সায়েন্স থেকে বেশি আসবে, ইভিএস থেকে আসবে, বাকিটা কিছুটা এখান থেকে ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে অল্প অল্প করে দেয়। ঠিক আছে, তাহলে ইভিএসেরও তাই ওরকম পরিবেশ তোমরা ইত্যাদি প্রথমে রেডি করবে। তারপর কি করবে, আস্তে আস্তে তোমরা এগোবে। সাউন্ড, এর যেমন ইউনিট, লাইট ইত্যাদি আছে, তারপর সাউন্ড, লাইট ইত্যাদি, তাপমাত্রা, ভর পরিমাপ হয়ে গেল। তারপর এগুলো লাইফ সায়েন্সেরও তাই, কোষ হয়ে গেল। তারপর যে বিভিন্ন পজিটিভ হরমোনস আছে, নেগেটিভ হরমোনস, বা তোমরা বলতে পারো নিউট্রিশন, হোম সায়েন্স, যেগুলো তোমরা অনেকে পড়েছো, সেই টপিকগুলোর উপরে যাবে। অর্থাৎ খুব শর্ট করে, কেন? কারণ এই জেনারেল সায়েন্সের মধ্যে এতগুলো পার্ট আছে, ইভিএস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, সব কিছু, সেই কারণে। তারপর লাস্টের দিকে যখন আস্তে আস্তে তোমরা এগোবে, তখন দেখবে বিভিন্ন এখানে ইলেকট্রিসিটি ইত্যাদি ফিজিক্যাল সায়েন্সে পেয়ে যাবে, আর লাইফ সায়েন্সের পেয়ে যাবে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, যেগুলো ইভিএসের আন্ডারেই চলে আসছে। ওই জন্য বলছি ইভিএস আর লাইফ সায়েন্সটা বেশির উপর জোর দেবে, ফিজিক্যাল সায়েন্সটা মোটামুটি একটু আস্তে আস্তে এগোবে, শেষ দিকে কোনো সমস্যা নেই। যেমন ইকোনমি শেষ দিক থেকে এগোবে, তেমন জেনারেল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সটা শেষ দিক থেকে এগোবে, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি। কারণ আর্টস স্টুডেন্টের ক্ষেত্রে এগুলো খুব প্রবলেমেটিক। ঠিক আছে, কারণ অনেক দিন কালচার নেই।
আর স্ট্যাটিক জিকে, তাহলে সবই হয়ে গেল আশা করি। দেখো এসএলএসটি পিটি এ টু জেড অ্যানালাইজ করে দিলাম গল্পর ছলে, ঠিক আছে। এইভাবে পয়েন্ট করে করে পড়বে, তোমরা খাতায় লিখবে, মৌলিক শক্তিকে কাজে লাগাও। নিজেদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি আছে, তোমরা একটু চেষ্টা করলেই পাবে। এবার দেখো, পারবে। এবার তাহলে দেখে নাও স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে মানে কোথায় কি সিচুয়েটেড, কোথায় কি প্রতিষ্ঠান হয়েছে সেগুলো, প্রথম এবং শেষ, কার কি লেখা, বুকস অ্যান্ড অথর, আর্টস অ্যান্ড কালচার, হ্যাঁ, উৎসব, ফেস্টিভ্যাল, ড্যান্স ইত্যাদি। প্রথম সিচুয়েশন মানে কোথায় কে স্থাপন করেন, কি স্থাপন করেন, কখন, টাইমিং, প্রত্যেকটা হচ্ছে স্ট্র্যাটেজিকে। এগুলো তোমরা বিভিন্ন একটা স্টাডিমেটস, বাঞ্চ অফ স্টাডিমেটস আমাদের পেয়ে যাবে পেড ব্যাচে। এছাড়াও তোমরা বিভিন্ন বই থেকেই স্ট্র্যাটেজিকে পড়ে যাবে। স্ট্র্যাটেজিকে সব জায়গাতেই এক, তোমরা জানো, এর তো কোনো বদল হয় না, এগুলো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, এগুলো একই থেকে যায়। ওই জন্য স্ট্র্যাটেজিকে পরে কিছু সাবমিট করে নতুন নতুন সেইগুলোকে দেখতে হবে। সাথে সাথে কিছু কিছু করে স্ট্র্যাটেজিকে প্রথম দিন টোটাল বন্দরটা পড়লে, নদ নদী হ্রদ এগুলো ইত্যাদি পড়লে, হ্যাঁ, সপ্তাহে একদিন করে স্ট্র্যাটেজিটা যদি এগেও সাবজেক্ট ওরিয়েন্টেড। কারণ জিকে মানে কি এটা অনেকে বুঝতে পারে না। আগে মানুষ ভাবতো জিকে মানে শুধু স্ট্যাটিক জিকে, শুধুমাত্র স্ট্যাটিক, কোথায় কি বন্দর আছে, অত সস্তার নয় কিন্তু এখনকার বিষয়টা। এখন সবটাই সাবজেক্টিভ ওরিয়েন্টেড, এসও, ঠিক আছে, সাবজেক্টিভ ওরিয়েন্টেড। তারপর সাথে স্ট্র্যাটেজিকে, এটা 80% দিয়ে দিতে পারে, এটা 20% দিতে পারে, এটা 60%, এটা 40% দিতে পারে। এখানে অনেক সাবজেক্ট আছে, তাই এর উপরে জোর দেওয়া হচ্ছে এখন, যাতে এলিমিনেট করা যায় সহজে। তারপর স্ট্র্যাটেজিকে আরও কিছু কিছু একটা দুটো করে আছে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, তার সাথে সাথে লেজুর কিছু বিষয় যুক্ত থাকে। তো এই ছিল আজকের আলোচনা, কেমন লাগলো তোমরা জানাবে। এইভাবেই পড়বে, নিজেরা যে কোনো পেড কোচিং না নিলে এইভাবে সাজিয়ে সাজিয়ে পড়ো, খুব ইজি হবে। এখানে তো ক্লাস পাবি, ফ্রি ক্লাসও পাবে, কিন্তু পেড ব্যাচে জয়েন করতে গেলে আজকেই ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও নিউ ব্যাচ তোমরা চাইলে নিউ ব্যাচও আবার লঞ্চ হয়ে যাবে, সেটা তোমরা কমেন্টে জানাও। মিনিমাম 50 স্টুডেন্ট হলেই কিন্তু আমাদের নিউ ব্যাচ স্টার্ট। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ জিকে একটা ভেরি ভাইটাল টপিক এবং হাই স্কোরিং টপিক অনেকের কাছে, কিন্তু হাই স্কোরিং যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে কম্পিটিটিভ লেভেলে, তারা এগিয়ে যেতে পারে। বারবার রিকোয়েস্ট করছি এইভাবে সাজিয়ে সাজিয়ে সিকোয়েন্স পড়ো। আজকে এটা পড়লে, ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পড়লে, ইন্ডিয়ান হিস্ট্রি একটা পড়লে, কারেন্ট অ্যাফেয়ার্স কিছুর পড়লে, স্ট্র্যাটেজিকে একটা একটা করে পয়েন্ট পয়েন্ট পড়বে। আজকে এটা পড়লে পরের দিন অন্যটা পড়বে, তারপরের দিন আবার এইটা, তারপরের দিন আবার, একদিন গ্যাপ গ্যাপ দিয়ে পড়তে পারো। 7 দিন হয়ে গেলে রিভাইজ করতে হবে। অ্যানালাইসিসের স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তো চলো এই পর্যন্তই থাক। কেমন লাগলো কমেন্ট করো, আরও কিছু জানতে চাইলে সেটা কমেন্টে করো, অ্যান্সার পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। এইভাবেই তোমরা প্রিপেয়ার করো আর প্রিপারেশনের সাথে থেকো।